ছাত্রদল তো সেই 2 দিনের ছাত্রদলকে আমরা ভাই হিসেবে দেখতে চাই। তারা যদি ভাই হিসেবে না দেখে মানে নিজেদেরকে ছাত্রলীগ হিসেবে দেখতে চায়, তাহলে তাদের পরিণতি সেম হবে এবং আমাদের লড়াইটা ছাত্রলীগের বিরুদ্ধে যেরকম ছিল ঠিক একইভাবে তাদের বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। এবং আমাদের লক্ষ্য একটাই, আমরা মৃত্যুবরণ করতে চাই, সাহসিকতার সাথে মারা যেতে চাই। আমরা মৃত্যুবরণ করতে চাই, বুক চিতিয়ে মারা যেতে চাই, বিছানায় পড়ে আমরা মারা যেতে চাই না। যদি আমাদের মৃত্যু ছাত্রদলের হাতে লেখা থাকে, আমরা প্রয়োজনে ছাত্রদলের হাতে মৃত্যুবরণ করব, কিন্তু এক মুহূর্তেও কারো যেন আমরা আপোষ করব না। আমরা প্রয়োজনে মারা যাব, প্রয়োজনে শহীদ হব, কিন্তু আমরা কারোর সাথে আপোষ করব না, কারোর কাছে মাথা নত করব না। আমরা পৃথিবীর বুকে আবু সাইদ, আবরার ফাহাদরা যেভাবে দৃষ্টান্ত রেখে গেছেন, ঠিক একইভাবে আমরাও দৃষ্টান্ত রেখে যাবো। এবং সেই মিটিংয়ে সেখানে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যাতে এজিএস পদে নির্বাচন করি। তিনি কয়েকবার অনুরোধ করেছেন। আমি বলেছি না, আমি ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করবো, আমি নিজের ক্যাপাসিটিতে নির্বাচন করব। আমি আমার নিজের ক্যাপাসিটিতে নির্বাচিত হয়ে এসেছি, কারো দয়ায় নির্বাচিত হইনি। আজকে যারা হাউতাশ করে ডাকসু নির্বাচনের আগে, তাদেরকে কয়জন চিনত আর আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন স্টুডেন্ট চিনত? ম্যাক্সিমামে 2-1 জন ব্যতীত, 2 থেকে 3 জন ব্যতীত, 3-4 জন ব্যতীত যারা ডাকসু নির্বাচন করেছে, প্রায় 600 বা সামথিং ক্যান্ডিডেট ছিল সেন্ট্রালে, এক্সাক্ট সংখ্যাটা আমার খেয়াল নাই। তাদের যে কারো থেকে অনেক গুণ বেশি জনপ্রিয়তা বা পরিচিতি ক্যাম্পাসে মোসাদ্দেকের এবং জুবায়েরের ছিল, যে কারো থেকে বেশি। তো সুতরাং এটা নিয়ে আসলে কথা বলার প্রয়োজনীয়তা নাই। অন্যরা যারা নির্বাচিত হয়েছে তারা হয়তো কারো না কারো দয়ায় নির্বাচিত হতে পারে, হল সংসদে বা বিভিন্ন জায়গায়, বা শোচনীয় পরাজয় বরণ করেছে। কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে ম্যান্ডেট দিয়েছে। আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা ধরে রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছি। হয়তো তারা সংঘবদ্ধভাবে ন্যারেটিভের মাধ্যমে মিডিয়া ফ্রেমকে ব্যবহার করে তারা আমাদেরকে প্রমাণ করতে চান যে আমরা শিবির। সেটা প্রমাণ করলেই হয়তো আমি শিবির হয়ে যাব না। শিবির যদি তারা আমাকে প্রমাণও করতে চান, তারা শিবির বলেন, এতে আমার কোনো যায় আসে না। কারণ শিবির করা বাংলাদেশে কোনো অপরাধ না, অতীতে অপরাধ ছিল না, বর্তমানে অপরাধ না, যে কেউ শিবির করতে পারে। এবং আমি শিবির করলে অন্ততপক্ষে ছাত্রদলে তো একসময় 12-13 জন মিছিলের লোক হইতো, এখন 2-3 হাজার হয়। এই যে 2-3 হাজার হচ্ছে, এই 2-3 হাজার থেকে বেশি সাহসী ভূমিকা মোসাদ্দেক জুবায়ের 5 আগস্টের আগে রাখছে, জুলাইয়ের আগেও রাখছে। সুতরাং এতটুকু সাহস আমাদের আছে যে যে কোনো কিছু করার, যে কোনো ভাষায় কথা বলার। সুতরাং এই যে ফ্রেমিং, সেই ফ্রেমিং করে যদি ঝুট মিথ্যা সহস্র জন মিলে একসাথে বলে, কেউ যদি আমরে 1000 জন মিলেও আপেল বলে, আম কখনো আপেল হবে না। সুতরাং তারা সবাই মিলে পুরো ন্যারেটিভ নির্মাণ করতে চায় যে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে। আমরা দ্ব্যর্থবোধকভাবে কণ্ঠে আমি ঘোষণা করছি যে আমি মোসাদ্দেক ব্যক্তিগতভাবে এখন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নই এবং অতীতেও সেভাবে কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলাম না। তবে অনেক সংগঠনের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আমি গিয়েছি, অনেক সংগঠনে। আমি জীবনে প্রথম মায়ের খেয়েছি, প্রথম আঘাত পেয়েছি সমস্তান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলে অংশগ্রহণ করে 2018 সালে। 2018 সালের তারিখ আমার এখনও খেয়াল আছে, 2018 সালের 5 আগস্ট। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হবে সেটা শুনে আমরা ক্যাম্পাস থেকে, আমাদের বাসা মোহাম্মদপুর থেকে, আমার বাসা থেকে আমি এখানে এসেছিলাম এবং এসে এই সমস্তান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলে অংশগ্রহণ করি এবং আমাদের উপরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছিল। জীবনের প্রথম সংস্থানিক ছাত্র ফ্রন্টের মিছিলে অংশগ্রহণ করে আমরা আপনার এই হামলা বা নির্যাতনের শিকার হয়েছি। এবং ক্যাম্পাসে আসার পর আমি অনেক সংগঠনের মিছিলে গিয়েছি, অনেক সংগঠনের প্রতিবাদে অংশগ্রহণ করছি। এখনও আমাকে যে কোনো সংগঠন ডাকুক, যদি কোনো যৌক্তিক ইস্যুতে ডাকে, আমি অবশ্যই তাদের সেই দাবিতে আমি একত্রিত পোষণ করবো এবং তাদের সাথে যাবো, সে যেই হোক, উইদাউট ছাত্রলীগ। দেখুন, আপনি যেটি বললেন যে পারবো কি পারবো না ছাত্র দলের সাথে, দেখুন আমাদের এখানে কোনো কিছু পাওয়ার লক্ষ্য নাই। আমরা যখন অ্যাক্টিভিজম শুরু করি ছাত্রলীগের ঘন অন্ধকারে, যখন অন্ধকারের ঘনঘটা ছিল, সে সময় আমরা কথা বলা শুরু করি। সেই সময় আমরা এটা চিন্তা করে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলা শুরু করিনি যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। আমরা কথা বলেছিলাম যে এখন নিপীড়িত মানুষের পক্ষে কেউ কথা বলছে না,
কারো না কারো ভয়েস রেজ করা দরকার। মোসাদ্দেক জুবায়ের সেখানে জায়গা থেকে ভয়েস রেজ করেছে, কথা বলেছে, ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করেছে, ডিবিতে গুম ছিল, নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে, হুমকি ধামকি, মৃত্যুর হুমকি থেকে শুরু করে সকল ধরনের নির্যাতন তারা টলারেট করেছে। কিন্তু 17 বছরের যে কে বছর ফেসিবাদকে তারা ভয় পায় নাই। আর এখানে তো ছাত্রদল তো সেই 2 দিনের ছাত্রদলকে আমরা ভাই হিসেবে দেখতে চাই। তারা যদি ভাই হিসেবে না দেখে মানে নিজেদেরকে ছাত্রলীগ হিসেবে দেখতে চায়, তাহলে তাদের পরিণত সেম হবে। এবং আমাদের লড়াইটা ছাত্রলীগের বিরুদ্ধে যেরকম ছিল ঠিক একইভাবে তাদের বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। এবং আমাদের লক্ষ্য একটাই, আমরা মৃত্যুবরণ করতে চাই, সাহসিকতার সাথে মারা যেতে চাই। আমরা মৃত্যুবরণ করতে চাই, বুক চিতিয়ে মারা যেতে চাই, বিছানায় পড়ে আমরা মারা যেতে চাই না। যদি আমাদের মৃত্যু ছাত্রদলের হাতে লেখা থাকে, আমরা প্রয়োজনে ছাত্রদলের হাতে মৃত্যুবরণ করব, কিন্তু এক মুহূর্তেও কারো যেন আমরা আপোষ করব না। আমরা প্রয়োজনে মারা যাব, প্রয়োজনে শহীদ হব, কিন্তু আমরা কারোর সাথে আপোষ করব না, কারোর কাছে মাথা নত করব না। আমরা পৃথিবীর বুকে আবু সাইদ, আবরার ফাহাদরা যেভাবে দৃষ্টান্ত রেখে গেছেন, ঠিক একইভাবে আমরাও দৃষ্টান্ত রেখে যাবো যে সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়ে কীভাবে লড়াই করতে হয়, কীভাবে মারা যেতে হয়। আপনি আদু ভাইয়ের প্রসঙ্গে যেটি বললেন, দেখুন আদু ভাই, প্রথমত হচ্ছে আদু ভাই কোনো গালি না। আদু ভাই শব্দটা হচ্ছে বাংলা সাহিত্যের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সুন্দর টার্ম। আদু ভাইয়ের একটা বিখ্যাত উক্তি আছে, যেই গাছ লক লক করে বেড়েছে সেই গাছ অল্প জোরে ভেঙে পড়েছে। সেই জন্য আদু ভাই বছরের পর বছর ধরে থাকতেন। আমাদেরকে বাংলা সাহিত্যে আদু ভাই কেন পড়ানো হয়েছে, আদু ভাইয়ের যে ডেডিকেশন, সেটা বোঝানোর জন্য আমাদেরকে আদু ভাই পড়ানো হয়েছে। আবুল মনসুরের একটা বিখ্যাত রচনা, বাংলা সাহিত্যের একটা বিখ্যাত রচনা। সুতরাং আদু ভাই কোনো গালি নয়, বরঞ্চ বাংলা সাহিত্যের একটি বিশেষ অলঙ্কার হচ্ছে আদু ভাই। তো এখানে যারা আদু ভাই বলা হচ্ছে, আদু ভাই না, এদেরকে আসলে আদু ভাই কতটুকু বলা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ ছাত্রদল, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে 36 জন ছাত্রদল নেতাকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, সেই 36 জন ছাত্রদলের নেতা কেউ কেউ এখনও ফার্স্ট ইয়ারে আছে। এখনও তারা এখনও কীভাবে ফার্স্ট ইয়ারে থাকে আমার বোঝান। যে 5-6 সেশনে ভর্তি হয়েছে, তখন তো বিএনপি ক্ষমতা ছিল। 5, 6, 7, 8, এই যে 4 বছর তো অনার্স শেষ হয়ে যাবে। 4 বছর তো অনার্সে শেষ হয়ে যাওয়ার কথা, কারণ 27 সালের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা ছিল। তাহলে তারা এখনও ফার্স্ট ইয়ারে কীভাবে থাকে? 6-7 সেশনের, 5-6 সেশনের রাকিব ভাই, আজকে রাকিব ভাই তো অনার্স শেষ করে চলে গিয়েছে। রাকিব ভাই কি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তিনি কি এখনও মানে ফার্স্ট ইয়ার বলে হলে সিট ধরে রেখেছেন? রাখেন নাই। নাসির ভাই রেখেছেন? রাখেন নাই। কিন্তু তার সমসাময়িক ব্যাচমেটরা এখনও বলতেছে তারা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এটা বলে তারা হলে থাকতেছে। তাহলে এটা তো মানে কতটুকু ফেসিবাদী নির্যাতনের শিকার, এটা নিয়ে আসলে প্রশ্ন জায়গা তোলা যেতে পারে। আর একটা বিষয়, আমরা একজনকে পেয়েছি 36 জনের মধ্যে, যে ক্যান্টিনে খাওয়া খেতে যে বহিষ্কার হয়েছিল মারামারি করে 2008 সালে, যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা ছিল। তো এখানে তাদের কতটুকু মানে ফেসিবাদী নির্যাতনের শিকার, সেটা নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে। এবং কারো বয়স তো অনেক বেশি, কোনো হল প্রফেসর থেকে বয়স বেশি। কিন্তু এটা সমস্যা না, যে কেউ স্টুডেন্ট হতে পারে। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী বয়সের কোনো বাইন্ডিংস নেই, এবং পড়াশোনার কোনো বয়স থাকা উচিত বলে আমরা মনে করি না। আদু ভাই সেটা বলতেন যে আমরা বছরের পর বছর ধরে পড়তে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা পরিপক্ক না হবো তারা সেটা পড়তে চান। কিন্তু হলের সিটের একটা নীতিমালা আছে। হলের সিট পেতে হলে আপনাকে অবশ্যই একটি নীতিমালা মেনে নিয়মিত শিক্ষার্থী হতে হবে, নিয়মিত ব্যাচের সাথে অনার্স মাস্টার শেষ করতে হবে, নাহলে আপনি হলে থাকতে পারবেন না। রিয়াড নিলে হলে থাকার সিস্টেম নেই। এনারা তো অনিয়মিত, এনাদের একটা বিশেষ বিবেচনায় সিট দেওয়া হয়েছে। এবং এই 36 জন শুধু 36 জন না, আরও অনেকে আছে 15-16 সেশন, 17-18 সেশন, 16-17 সেশন, 18-19 সেশন, যাদের নিয়মিত ব্যাচের মাস্টার্স অলরেডি শেষ হয়ে গিয়েছে, তারা এখন হলে সিট ধরে রেখেছেন রিয়াড নিয়ে। তো এদের কারণে কী হচ্ছে, আমার যে নিরীহ শিক্ষার্থী যারা গ্রাম থেকে এসেছে, তারা হলে স্টে করার মতো জায়গা পাচ্ছে না, তারা সিট পাচ্ছে না। তো আমার তো সিটের প্রয়োজন ওই ছেলেটার বেশি, যে ফার্স্ট ইয়ারে অসহায় অবস্থায় গ্রাম থেকে এসেছে। তা আমরা তার জন্যই কাজ করছি। সিটের একটা নির্দিষ্ট বিধিমালা এবং স্বচ্ছতা তৈরি হয়, সেই জন্য আমরা কাজ করেছি। এবং আদু ভাই কাউকে বললে আমরা হিউমিলেট করে বলি না। আদু ভাই বলো তো মূলত আমরা বলি বাংলা সাহিত্যের অলঙ্কার হিসেবে, এবং কাউকে হিউমিলেট করে বলি না। কেউ যদি বাবা চাচার বয়সী হতে পারে, তাকে আমরা বাবা চাচার বয়সী বলেই সম্মানিত করতে চাই। এখানে হিউমিলেট করার কিছু নেই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।